হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় বলিউডের অভিনেতা টাইগার শ্রফ সম্পর্কে জানবো। তো টাইগার শ্রফকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। তিনি খুব বেশি দিন হয়নি বলিউডে এসেছেন, আর এ পর্যন্ত মাত্র 8টি সিনেমাতে অভিনয় করেই সবার মন জয় করেছেন এবং বলিউডের প্রথম সারির অভিনেতা হয়ে গিয়েছেন। তো টাইগার শ্রফের আসল নাম হচ্ছে জয় হেমন্ত শ্রফ, কিন্তু তার নাম টাইগার শ্রফ হওয়ার কারণ হচ্ছে তিনি নাকি ছোটবেলাতে সবাইকে বাঘের মতো খামচে দিতেন, আর তাই তার নাম টাইগার শ্রফ রাখা হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, বিড়ালও তো নখ দিয়ে খামচায়, তো ওনার নাম তো বিলাই শ্রফ বা ক্যাট শ্রফও হইতে পারতো, তাই না? সেটা যাই হোক, টাইগার শ্রফ জন্ম নিয়েছিলেন ভারতের মুম্বাইতে 1990 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 30 বছর, আর তার উচ্চতা হচ্ছে 5 ফিট 9 ইঞ্চি। তার বাবা হচ্ছেন বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা জ্যাকি শ্রফ, আর তার মা আয়েশা শ্রফ হচ্ছেন বলিউডের একজন নামকরা সিনেমা প্রডিউসার। এমনকি ক্যাটরিনা কাইফের প্রথম সিনেমা বুম তিনিই প্রডিউস করেছিলেন। মানে ক্যাটরিনা কাইফকে কিন্তু টাইগার শ্রফের মাই লঞ্চ করেছিলেন বলিউডে। যাই হোক, টাইগার শ্রফের একমাত্র ছোট বোনের নাম হচ্ছে কৃষ্ণা শ্রফ, আর তার বয়ফ্রেন্ড হচ্ছে ইসরায়েলি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান বাস্কেটবল প্লেয়ার ইভান হায়ামাস। তবে তারা এখনো কাগজে কলমে বিয়ে করেননি, কিন্তু তলে তলে তাদের সবই চলে। বুঝো না এই ব্যাপারটা। আর অন্যদিকে টাইগার শ্রফও এখনো বিয়ে করেননি, তবে তার সাথে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানির সাথে সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়, কারণ সব অ্যাড ফাংশন বা বিয়ের অনুষ্ঠানে তারা দুজন একসাথে প্রেজেন্ট করেন। এবং 2016 সালে বেফিকার নামে এই গানের শুটিং এর সময় তাদের পরিচয় শুরু হয় এবং তখন থেকেই তারা ডেটিং করছিলেন। এখানে আবার অনেকে মনে করতে পারেন হয়তো দিশা পাটানির সাথে টাইগার শ্রফের সম্পর্ক হয়েছিল বা পরিচয় হয়েছিল 2018 সালে ভাজি 2 সিনেমা করার সময়, কিন্তু ব্যাপারটা তা নয়। বেফিকার নামে ওই মিউজিক ভিডিওতে অভিনয় করার সময় তাদের পরিচয় হয়েছিল এবং তখন থেকেই তারা একসাথে এখনো ডেট করছেন। তবে তারা অফিসিয়ালি এখনো স্বীকার করেননি যে তাদের মধ্যে সম্পর্ক রয়েছে। তারা একে অপরকে অনেক ভালো বন্ধু বলে থাকেন, কিন্তু বাস্তবতা হচ্ছে হেলার তলে তলে টেম্পো ঠিকই চালায়, কিন্তু আমরা কিছু কইলেই হরতাল। আর আরেকটা ব্যাপার হচ্ছে, টাইগারদের নামের পেছনে শ্রফ থাকার ফলে, মানে টাইগার শ্রফ বা জ্যাকি শ্রফ নাম শুনে অনেকটা খ্রিস্টান মনে হলেও তারা কিন্তু আসলে হিন্দু ধর্মাবলম্বী। সেটা যাই হোক, টাইগার শ্রফ 2014 সালে হিরোপন্থী সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করার পর এ পর্যন্ত সর্বমোট 8টি সিনেমাতে অভিনয় করেছেন এবং বর্তমানে টাইগার শ্রফ প্রতিটি সিনেমা করার জন্য এভারেজ প্রায় 15 কোটি টাকা চার্জ করে থাকেন। এবং এই পর্যন্ত তার বাবার সম্পদ ছাড়াই তিনি নিজের ক্ষমতায় সিনেমা এবং বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে অংশগ্রহণ করে আয় করেছেন $11 মিলিয়ন বা প্রায় 93 কোটি টাকা। এছাড়াও তিনি তার বাবার একমাত্র পুত্র সন্তান হওয়াতে তিনি তার বাবার $26 মিলিয়ন বা আরো 221 কোটি টাকার সম্পদ পাবেন। তবে মজার ব্যাপার হচ্ছে, টাইগার শ্রফ মাত্র 6 বছরের ক্যারিয়ারে তার বাবার সারা জীবনের ইনকামের প্রায় অর্ধেক কামিয়ে ফেলেছেন। তো আরো বাকি জীবন তো পড়েই রয়েছে। তো বুঝতেই পারছেন টাইগার শ্রফ ভবিষ্যতে কোন লেভেলের ধনী হতে চলেছেন। সেটা যাই হোক, টাইগার শ্রফ বর্তমানে মুম্বাইয়ের নামকরা ভাস্তু বান্দ্রা নামে এই বিল্ডিং এর একটি অ্যাপার্টমেন্টে বসবাস করেন। আর মজার ব্যাপার হচ্ছে, দিশা পাটানিও কিন্তু এই বিল্ডিং এরই 14 তলাতে বসবাস করেন। তো বুঝতেই পারছেন টাইগার শ্রফ নিজের বাবার বাড়ি ছেড়ে কেন এই ভাস্ত্র বান্দ্রায় বসবাস করেন। বলছিলাম না, ওনাদের মধ্যে তলে তলে পীড়িত কিন্তু ঠিকই আছে। যাই হোক, এছাড়াও টাইগার শ্রফের বাবা জ্যাকি শ্রফের একটা বিশাল ফার্ম হাউস রয়েছে, আর তার বাবার একমাত্র ছেলে হিসেবে এটাও হয়তো তিনিই পাবেন। আর এছাড়াও টাইগার শ্রফ খুবই বিজনেস মাইন্ডেড। ক্রাউন নামে তার একটি ক্লথিং বা কাপড় চোপড়ের ব্র্যান্ড রয়েছে, মানে সিনেমার বাইরেও তিনি ব্যবসার সাথেও জড়িত। তো সেগুলো যাই হোক, এবার চলুন টাইগার শ্রফের ব্যবহারের গাড়িগুলো দেখে আসি। টাইগার শ্রফের গাড়িগুলো হচ্ছে BMW 5 সিরিজ, আর এই গাড়িকে তিনি সচরাচর ব্যবহার করে থাকেন, ভারতে যার দাম হচ্ছে 60 লক্ষ রুপি। এছাড়াও তার রয়েছে একটি Audi Q7, যেটা বলিউডের সবচেয়ে কমন একটা গাড়ি, মানে প্রায় সব বলিউড তারকাদেরই একটা Audi Q7 রয়েছে। আর এই গাড়িটির দাম হচ্ছে ভারতে 77 লক্ষ রুপি। আর মজার ব্যাপার হচ্ছে, এটি হচ্ছে টাইগার শ্রফের সবচেয়ে দামি গাড়ি। এছাড়াও টাইগার শ্রফের রয়েছে মার্সিডিজ বেঞ্জ CLA কুপে, ভারতে যেটার দাম হচ্ছে মাত্র 40 লক্ষ রুপি। তার রয়েছে একটি মিনি কপার, আর এই পিচ্ছি কিউট গাড়িটি কিন্তু পুরো দুনিয়াতেই স্বল্প দামে সবচেয়ে বহুল ব্যবহৃত একটি আইকনিক গাড়ি। আর এই গাড়িটির দাম হচ্ছে ভারতে মাত্র 30 লক্ষ রুপি। আর টাইগার শ্রফের সবচেয়ে কম দামি গাড়িটি হচ্ছে হোন্ডা সিটি, যেটার দাম মাত্র 13 লক্ষ রুপি। দিশা পাটানি এবং টাইগার শ্রফকে এই গাড়িতে একসাথে রাইড করতেও দেখা গিয়েছে। মানে কি বলবো ভাই, টাইগার শ্রফ যে এত কিপটা, তার একটা ল্যান্ড রোভারও নাই, মানে 1 কোটি টাকার উপরে তার কোনো গাড়িই নাই। হ্যাতের জায়গায় আমি থাকলে আমার অন্তত একটা ফেরারি আর একটা ল্যাম্বরগিনি থাকতো, কারণ ভারতে একটা ফেরারি বা ল্যাম্বরগিনির দাম মাত্র 2 থেকে 3 কোটি রুপি। যাই হোক, ওভারঅল বুঝতে পারলাম টাইগার শ্রফ টাকা আন্দাজে তেমন শৌখিন নন। মানে লক্ষ্য করে দেখুন, জনপ্রিয় পাঞ্জাবি কণ্ঠশিল্পী গুরু রান্ধোয়া মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে মাত্র 30-40 কোটি টাকার মালিক হয়েই
প্রায় 15 থেকে 20 কোটি টাকার শুধুমাত্র গাড়ির কালেকশনই করে ফেলেছেন। আর সেখানে টাইগার শ্রফ ধনীর ঘরের ধনী হয়েও ওরকম শৌখিন নন। তো যাই হোক, এবার চলুন খুবই সংক্ষেপে দেখে আসি যে টাইগার শ্রফ কিভাবে বলিউডে আসলেন এবং সফল হলেন। তো যেমন জানেন, টাইগার শ্রফ জন্ম নিয়েছিলেন বলিউডের নামকরা অভিনেতা এবং প্রডিউসারের ঘরে। তো তার জন্য সিনেমাতে অভিষেক করা ছিল একটা সময়ের ব্যাপার। যাই হোক, টাইগার শ্রফ যেদিন জন্ম নিয়েছিলেন সেদিনই হিরো সিনেমার পরিচালক সুভাষ গাই টাইগার শ্রফের হাতে 101 টাকা ধরিয়ে দিয়ে বলেছিলেন যে তোমাকে আমার সিনেমার জন্য সাইন করিয়ে রাখলাম, বড় হয়ে আমার সিনেমাতে অভিনয় করবে। তবে টাইগার শ্রফ যখন স্কুলেও পড়তেন তখনও তার কোনো অভিনেতা হবার ইচ্ছা ছিল না। তিনি মূলত জিমন্যাস্টিক বা মার্শাল আর্ট বা অ্যাথলেট হতে চাইতেন, মানে অ্যাথলেট বা স্পোর্টসের দিকে তার বেশি ঝোঁক ছিল। আসলে তিনি ছোটবেলা থেকেই ব্রুসলির মার্শাল আর্ট সিনেমা দেখতেন, আর এর ফলে তার ভিতর মার্শাল আর্ট এবং বডি বিল্ডিং এর প্রতি একটা আলাদা ইন্টারেস্ট চলে আসে। তো মজার ব্যাপার হচ্ছে, টাইগার শ্রফ কিন্তু মার্শাল আর্টে একজন ব্ল্যাক বেল্ট হোল্ডার এবং দক্ষিণ কোরিয়া থেকেও তিনি মার্শাল আর্টের বিশেষ সম্মাননা পেয়েছেন। আর এই জন্যই টাইগার শ্রফের সিনেমাতে আপনি একটু বেশি মার্শাল আর্ট টাইপের অ্যাকশনের স্বাদ পাবেন। আর টাইগার শ্রফ কিন্তু তার নিজের অ্যাকশন স্টান্ট নিজেই করে থাকেন। এছাড়াও বাস্তবেও তিনি অনেক বেশি স্কিল্ড। এমনকি টাইগার শ্রফকে মার্শাল আর্ট কিংবা ভারোত্তোলন প্রতিযোগিতায় বুলেটে একজনও নেই যে তাকে টেক্কা দিতে পারবে। তো যাই হোক, 2009 সালে টাইগার শ্রফের বয়স যখন 19 বছর, তখন শাহরুখ খান অভিনীত 1990 সালের একটি টিভি সিরিয়াল ফৌজির এর রিমেকে নায়ক হিসেবে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয় টাইগার শ্রফকে। তবে টাইগার শ্রফ সেই টিভি সিরিয়ালের অফারটি ফিরিয়ে দিয়েছিলেন। আসলে টাইগার শ্রফ চাচ্ছিলেন তিনি যদি অভিনেতা হন তাহলে সরাসরি সিনেমার মাধ্যমেই অভিষেক করবেন। তো 2012 সাল পর্যন্ত টাইগার শ্রফ একেবারেই মিডিয়ার আড়ালে ছিলেন, মানে একজন স্টারের কিড হওয়া সত্ত্বেও তিনি একেবারেই স্টারডাম পছন্দ করতেন না। এমনকি টাইগার শ্রফ খুবই ইন্ট্রোভার্টেড টাইপের মানুষ, মানে রানওয়ে সিঙ্গার যেমন মানুষের সাথে একেবারে খোলামেলা বা হাহা হিহি টাইপ মানুষ, সেরকম নয়। টাইগার শ্রফ খুবই লাজুক এবং ভাবগম্ভীর টাইপের ছিলেন। আর তাছাড়া এখনও তিনি যথেষ্ট লাজুক এবং ভাবগম্ভীর, আর এটা তাকে ভালো মতো খেয়াল করলে আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, 2012 সালে টাইগার শ্রফ প্রথম পর্দার আড়ালে বলিউডের সিনেমার জন্য কাজ করেন, আর সেটি হচ্ছে একটি নায়কের জন্য বডি বিল্ডিং ট্রেনার হিসেবে। তো আমরা সবাই জানি আমির খান হচ্ছেন এমন একজন লোক যিনি ইচ্ছে করলে ফ্যাট থেকে ফিট, আবার ফিট থেকে ফ্যাট হতে পারেন। তো আমির খানের ধুম 3 সিনেমার জন্য আমিরের বডি আরো ফিট করার প্রয়োজন ছিল, আর এর জন্য আমিরের ট্রেনার হিসাবে আমির খান টাইগার শ্রফকে সিলেক্ট করেছিলেন। এর কারণটা হচ্ছে আমির খানের সাথে টাইগার শ্রফের আগে থেকেই পরিচিত ছিল, কারণ তারা একই সমাজের মানুষ, আর তিনি জানতেন টাইগার শ্রফ খুব ভালো একজন বডি বিল্ডার প্লাস ফিটনেস ট্রেনার। তো টাইগার শ্রফ আমির খানকে ট্রেনিং করাতে করাতে তাদের মধ্যে খুবই ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। আর তখন আমির খান টাইগার শ্রফের একরকম ভক্ত হয়ে গিয়েছিলেন। আর ওই সময় তিনি টাইগার শ্রফকে বলেছিলেন যে তোমার প্রথম সিনেমা আমি প্রডিউস করতে চাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, কোনো কারণে টাইগার শ্রফের সেই ছোটবেলাতে যে 101 টাকা দিয়ে সাইনিং করিয়ে রেখেছিল সেও টাইগার শ্রফকে লঞ্চ করেনি, কিংবা আমির খানও টাইগার শ্রফকে লঞ্চ করতে পারেননি। কারণ তাদের আগেই 2013 সালে টাইগার শ্রফকে বলিউডের নামকরা সিনেমা প্রডিউসার সাজিদ নাজিরওয়ালা আর পরবর্তী সিনেমা হিরোপান্তির জন্য সিলেক্ট করে ফেলেন। এবং 2014 সালে সেই সিনেমাটির ট্রেলার মুক্তি পেলে টাইগার শ্রফের অ্যামাচার এবং ইন্ট্রোভার্টেড লুক এবং স্টাইল দেখে ট্রেলারে অনেক ক্রিটিসাইজ হয়েছিল এবং অনেক নেগেটিভ কমেন্ট পড়তে থাকে। তো যাই হোক, এখানে মজার একটা ব্যাপার হচ্ছে, আমির খান টাইগার শ্রফের প্রথম সিনেমা প্রডিউস করতে না পারলেও এই সিনেমার ট্রেলার কিন্তু আমির খানের হাত দিয়ে রিলিজ হয়েছিল। তো সেটা যাই হোক, হিরোপান্তির ট্রেলারে এরকম ক্রিটিসাইজ এবং নেগেটিভ কমেন্ট পেয়ে টাইগার শ্রফ ভীত হয়ে পড়েছিলেন এবং তিনি ভেবেছিলেন তার বাবা বলিউডে যেমন সম্মান অর্জন করতে পেরেছিলেন তার দ্বারা হয়তো সেটা সম্ভব হবে না। কিন্তু এই সিনেমাটা মুক্তি পেলে টাইগার শ্রফের অভিনয়, ডায়লগ, অ্যাকশন এবং নাচ দেখে সবাই মুগ্ধ হয় এবং সিনেমাটি হিট হওয়ার সাথে সাথে টাইগার শ্রফও সবার মন জয় করে নেন। আর এভাবে প্রথম সিনেমাতেই টাইগার শ্রফ অভিনেতার সন্তান অভিনেতা হয়ে ওঠেন। আর এখানে আরেকটি মজার ব্যাপার হচ্ছে, টাইগার শ্রফের নাচ দেখে অনেকে মনে করতে পারেন সে হয়তো ছোটবেলা থেকেই নাচের প্র্যাকটিস করতো। আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। টাইগার শ্রফ নাচ শেখা শুরু করেন 2012 সাল থেকে, যখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি বলিউডে অভিষেক করবেন। আর তিনি মাইকেল জ্যাকসনকে তার নাচের গুরু মানেন এবং তিনি বলেন যদি মাইকেল জ্যাকসন না থাকতো তাহলে হয়তো তার নাচ শেখার ইচ্ছা কখনোই হতো না। তো সেগুলো যাই হোক, টাইগার শ্রফের প্রথম সিনেমায় হিরোপান্তি হিট হয়ে গেল, আর তার পেছনেও যথেষ্ট ব্যাকআপ ছিল। আর এরপর 2016 সালে সেই হিরোপান্তি সিনেমার প্রডিউসার সাজিদ নাদিওয়ালা টাইগার শ্রফকে নিয়ে আরেকটি সিনেমা তৈরি করেন। সেই সিনেমাটির নাম হচ্ছে ভাগী। আর এই সিনেমাতে টাইগার শ্রফের ছোটবেলার বান্ধবী শ্রদ্ধা কাপুরকে নায়িকা হিসেবে দেখা যায়। এখানে উল্লেখ্য, অনেকে মনে করতে পারেন যে ভাগী সিনেমার মাধ্যমে শ্রদ্ধা কাপুরের সাথে টাইগার শ্রফের পরিচয় হয়েছে। আসলে ব্যাপারটা তা নয়। যেমন জানেন, তারা দুজনই স্টার কিড এবং একই সমাজের মানুষ। তো ছোটবেলাতে তারা দুজনই আমেরিকান স্কুল অফ বোম্বেতে একই ক্লাসে পড়তেন এবং তখন থেকেই তারা বন্ধু ছিলেন। তো যাই হোক, ভাগী সিনেমাটি অনেক হিট হয়েছিল, কিন্তু 2016 সালেই জ্যাকলিন ফার্নান্ডেজের সাথে ফ্লাইং জ্যাট সিনেমাটি ফ্লপ করে। তো এর এক বছর পর 2017 সালে নওয়াজুদ্দিন
নওয়াজুদ্দিন সিদ্দিকীর সাথে মুন্না মাইকেল সিনেমাটিও ফ্লপ হয়। তো পরপর দুটি ফ্লপ সিনেমা পেলেও তার খুব একটা সমস্যা হয়নি, কারণ এর পরের বছর 2018 সালেই তার ভাগে 2 সিনেমা আসে এবং এটি ব্লকবাস্টার হিট হয়। কিন্তু এরপর 2019 সালের বহুল প্রতীক্ষিত সিনেমা স্টুডেন্ট অব দ্য ইয়ার 2 ফ্লপ করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমা দিয়েই কিন্তু বলিউডে তিনটি স্টার পয়দা হয়েছিল, যেমন সিদ্ধার্থ, ভারুন এবং আলিয়া ভাট। কিন্তু দুর্ভাগ্যবশত টাইগার শ্রফের ফর্ম থাকা সত্ত্বেও স্টুডেন্ট অব দ্য ইয়ার 2 সিনেমাটি ফ্লপ করে। কিন্তু ওই বছরই 2019 সালের শেষের দিকে ঋত্বিকের সাথে ওয়ার সিনেমাটি আবার ব্লকবাস্টার হিট হয় এবং এই সিনেমাটি 500 কোটি টাকা কামিয়ে 2019 সালের সবচেয়ে আয়কারী সিনেমা হয়েছিল এবং এটি এখনো পর্যন্ত টাইগার শ্রফের সবচেয়ে বড় হিট সিনেমা। আর এই সিনেমাটি টাইগার শ্রফকে ইন্টারন্যাশনালি একটা ব্র্যান্ড বানিয়ে দেয়। তো এরপর 2020 সালে টাইগার শ্রফের ভাগে 3 সিনেমা আসে, তবে সেই সিনেমাটি অত ভালো করতে পারেনি, তবে তারপরও সেমি হিট হয়েছিল। তবে তারপরও এই সিনেমাটির কাহিনী এবং অ্যাকশন নিয়ে টাইগার শ্রফকে অনেকে ট্রল করেছিলেন, কারণ এই সিনেমার কাহিনী অ্যাকশন একেবারেই ফিজিক্সকে ডাল করে দিয়েছিল। এছাড়াও অ্যাকশন সিনসগুলো কপি করার অভিযোগ উঠেছিল, আর এ নিয়ে যথেষ্ট ট্রলের শিকারও হয়েছিলেন টাইগার শ্রফ। তো সেগুলো যাই হোক, খুব শীঘ্র হলিউডের জনপ্রিয় অভিনেতা সিলভাস্টার স্ট্যালোনের জনপ্রিয় সিনেমা র্যাম্বো এর বলিউডের রিমেকে টাইগার শ্রফকে আমরা দেখতে চলেছি। আশা করা যাচ্ছে সেটা একটা ব্লকবাস্টার হিট হবে। তো যাই হোক, মাত্র 6 বছরের ক্যারিয়ারে মোট 8টি সিনেমার মধ্যে 2টি ব্লকবাস্টার এবং 2টি হিট সিনেমা দিয়েই টাইগার শ্রফ যেভাবে বলিউডের ব্র্যান্ড অভিনেতা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছেন সেটা সত্যি অবিশ্বাস্য। তো এই ছিল টাইগার শ্রফ সম্পর্কে সংক্ষিপ্ত একটি ভিডিও।